হ্যালো এভরিওয়ান, আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামে লেকচার নাম্বার 1। আমরা আজকে পড়বো ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রেংথ, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তাহলে তোমরা খাতা হেডিং করে নাও, ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্সেস, ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রেংথ, অন দ্য বেসিস অফ স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথের ওপর বেস করে সাবস্টেন্সকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। ঠিক আছে, একটাকে বলে নন ইলেকট্রোলাইট, আর একটাকে বলে ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট হচ্ছে সেই সাবস্টেন্সটা যেটাকে আমরা ভাঙতে পারবো না, তার মানে ডু নট ডিসোসিয়েট ইনটু আয়ন্স। এটা হচ্ছে নন ইলেকট্রোলাইট, যেটাকে আমরা ভাঙতে পারবো না। ওই কারণে নন ইলেকট্রোলাইট সাবস্টেন্সের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু হয় 0। আর কি কি হতে পারে এক্সাম্পল, গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, ইউরিয়া আর অ্যালকোহলও হতে পারে। এগুলো সব হচ্ছে কি নন ইলেকট্রোলাইট, যেগুলোকে আমরা ভেঙে আয়ন তৈরি করতে পারবো না। আর যেহেতু আমরা নন ইলেকট্রোলাইটকে ডিসোসিয়েট করতে পারি না, ওই কারণে নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় 0। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রোলাইট কি, যেটা আয়নে ডিসোসিয়েট হয়, ডিসোসিয়েট ইনটু আয়ন, তার মানে যেটাকে ভাঙা যায়। এবারে এই ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইলেকট্রোলাইটকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটাকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট। একটাকে আমরা বলছি স্ট্রং ইলেকট্রোলাইট, একটাকে আমরা বলছি উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে সেই সাবস্টেন্স যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়, কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু আয়ন্স, যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যায়। ঠিক আছে, আর উইক ইলেকট্রোলাইট হচ্ছে এমন সাবস্টেন্সেস যেটার পার্শিয়াল ডিসোসিয়েশন হয়, যেটার পার্শিয়াল ডিসোসিয়েশন হয়। ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কমপ্লিট ডিসোসিয়েশন হয় বলে এর ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালু হয় 1। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হয় 0 লেস দ্যান আলফা লেসার ইকুয়াল টু 1। ঠিক আছে, ওই কারণে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা রেঞ্জ হচ্ছে 0 লেস দ্যান আলফা লেসার ইকুয়াল টু 1। এটা হচ্ছে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফার রেঞ্জ। যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কমপ্লিট ডিসোসিয়েশন হয়, ওই কারণে আলফার ভ্যালু হয় 1। আর যেহেতু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পার্শিয়াল ডিসোসিয়েশন হয়, ওই কারণে আলফার রেঞ্জ হচ্ছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1। ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল আমরা কি কি হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, আর যত সল্ট আছে অল সল্টস আর স্ট্রং ইলেকট্রোলাইট এক্সেট্রা। আর উইক ইলেকট্রোলাইট কি কি হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেট্রা। ঠিক আছে, তাহলে অন দ্য বেসিস অফ স্ট্রেংথ আমরা সাবস্টেন্সকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি নন ইলেকট্রোলাইট, একটাকে আমরা বলছি ইলেকট্রোলাইট। ঠিক আছে, যে সাবস্টেন্সটাকে ভেঙে আয়ন তৈরি করা যায় না সেটা হচ্ছে নন ইলেকট্রোলাইট, আর যে সাবস্টেন্সটাকে ভেঙে আয়ন তৈরি করা যায় সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইট। ঠিক আছে, এবার এই ইলেকট্রোলাইটকে আবার দুটো পার্টে ডিভাইড করা যায়। একটাকে আমরা বলছি স্ট্রং ইলেকট্রোলাইট, একটাকে আমরা বলছি উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট পুরোপুরি ডিসোসিয়েশন করে যায়, কিন্তু উইক ইলেকট্রোলাইট পার্শিয়ালি ডিসোসিয়েট করে। ঠিক আছে, আর স্ট্রং ইলেকট্রোলাইট যেহেতু কমপ্লিট ডিসোসিয়েট হয়ে যায়, ওই কারণে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফার ভ্যালু হয় 1। আর যেহেতু উইক ইলেকট্রোলাইট পার্শিয়াল ডিসোসিয়েট করে, ওই কারণে আলফার রেঞ্জ হচ্ছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1। ঠিক আছে, আর নন ইলেকট্রোলাইট যেহেতু ডিসোসিয়েট করেই না, ওই কারণে আলফার ভ্যালু হচ্ছে 0। হলো, নাও লিখে নাও এটা।
এবারে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্সেস on the basis of conductivity. On the basis of conductivity সাবস্টেন্সকে দুটো টাইপে ডিভাইড করা যায়, ঠিক আছে? একটাকে আমরা বলি কন্ডাক্টর, একটাকে আমরা বলি নন কন্ডাক্টর। কন্ডাক্টর কি? এ সাবস্টেন্স or material that allows electricity to flow through it, এটা হচ্ছে কন্ডাক্টর। আর নন কন্ডাক্টর কি? do not flow electricity। তাহলে কন্ডাক্টর হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে, ঠিক আছে? আর নন কন্ডাক্টর হচ্ছে এমন একটা সাবস্টেন্সেস যেটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। তাহলে নন কন্ডাক্টরের এক্সাম্পল কি হতে পারে? উড হতে পারে, আর রাবার হতে পারে, এক্সেট্রা। হলো। এবার এই কন্ডাক্টরকে আমরা আরও দুটো পার্টে ডিভাইড করতে পারি, ঠিক আছে? একটাকে আমরা বলি মেটালিক কন্ডাক্টর, একটাকে আমরা বলি আয়নিক কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরকে আমরা আরও দুটো টাইপে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, একটা হচ্ছে আয়নিক কন্ডাক্টর, ঠিক আছে? মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটি flows due to movement of free electrons, or in case of ionic conductor electricity flows due to movement of free ion। তাহলে মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ফ্লো করে ফ্রি ইলেকট্রনের জন্য, আর আয়নিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ফ্লো করে ফ্রি আয়নের জন্য, ঠিক আছে? তাহলে কন্ডাক্টর হচ্ছে এমন একটা সাবস্টেন্সেস যেটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে, আর নন কন্ডাক্টর হলো এমন একটা সাবস্টেন্স যেটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে না, যেমন উড আর রাবার। আবার এই কন্ডাক্টরকে আমরা দুটো টাইপে আরও ডিভাইড করতে পারি, একটাকে আমরা বলছি মেটালিক কন্ডাক্টর, একটাকে আমরা বলছি আয়নিক কন্ডাক্টর, ঠিক আছে? মেটালিক কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে ডিউ টু মুভমেন্ট অফ ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনের মুভ করার জন্য মেটালিক কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, আর আয়নিক কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে ফ্রি আয়নের মুভমেন্ট হওয়ার জন্য, ঠিক আছে? নাও লিখে নাও এটা। তাহলে দেখো, একটা আমরা পড়লাম মেটালিক কন্ডাক্টর, আর একটা আমরা পড়লাম আয়নিক কন্ডাক্টর, ঠিক আছে? মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ফ্লো করছে ডিউ টু মুভমেন্ট অফ ফ্রি ইলেকট্রনস, আর আয়নিক কন্ডাক্টরের থ্রুতে ইলেকট্রিসিটি ফ্লো করছে ডিউ টু মুভমেন্ট অফ ফ্রি আয়ন, তাই তো? এবার এই মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ানো যায় সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি কমে যায়, আর আয়নিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচারকে বাড়ানো হয় তাহলে কন্ডাক্টিভিটিও কিন্তু ইনক্রিজ করে। ফর এক্সাম্পল দেখো, যদি আমরা নিই সলিড NaCl, এই সলিড NaCl দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করে না, কিন্তু যদি আমরা অ্যাকুয়াস
NaCl নিই অথবা যদি আমরা মল্টেন NaCl নিই, মানে যদি আমরা সলিড NaCl কে হিট দিয়ে যদি গলিয়ে দিই সেটাকে আমরা বলি মল্টেন NaCl, তাহলে আমরা দেখব এই অ্যাকোয়াস NaCl বা মল্টেন NaCl দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করে, কিন্তু সলিড NaCl দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে না। কেন? কারণ হচ্ছে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে NaCl এর মধ্যে যে আয়নিক বন্ড আছে সেই আয়নিক বন্ডটা ব্রেক হয়ে যায়, আর NaCl এর আয়নিক বন্ড ব্রেক হয়ে গেলেই NaCl ডিসোসিয়েটস ইনটু Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। ফলে যত বেশি টেম্পারেচার ইনক্রিজ করা হবে NaCl এর আয়নিক বন্ড ব্রেক হতে থাকবে, ফলে Na প্লাস আর Cl মাইনাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, আর যত বেশি আয়নের মুভমেন্ট হবে তত বেশি ইলেকট্রিসিটি পাস করবে। ওই কারণেই আয়নিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ফ্লো করে ডিউ টু মুভমেন্ট অফ ফ্রি আয়ন। তাহলে যত বেশি টেম্পারেচার বাড়ানো হবে আয়নিক বন্ড ব্রেক হতে থাকবে, ফলে NaCl থেকে Na প্লাস আর Cl মাইনাস ফরমেশন হতে থাকবে, ফলে Na প্লাস আর Cl মাইনাসের কনসেন্ট্রেশন বাড়বে, ফলে মুভমেন্ট অফ ফ্রি আয়ন মানে Na প্লাস আর Cl মাইনাসের মুভমেন্ট ইনক্রিজ করবে, ফলে বেশি বেশি ইলেকট্রিসিটি ফ্লো করবে। ওই কারণেই আয়নিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানো হলে কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, আর মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানো হলে কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব এক্সাম্পল অফ স্ট্রং ইলেকট্রোলাইট। এক্সাম্পল অফ স্ট্রং ইলেকট্রোলাইট এর আন্ডারে ফার্স্টে আমরা পড়ব স্ট্রং অ্যাসিড, আর সেকেন্ডে আমরা পড়ব স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড কি কি হতে পারে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl, HBr, HI, HClO3, HClO4 এক্সেট্রা। আর স্ট্রং বেস কি কি হতে পারে? অল অ্যালকালি মেটাল হাইড্রক্সাইডস আর স্ট্রং বেস। ঠিক আছে, সেগুলো কি কি? লিথিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, রুবিডিয়াম হাইড্রক্সাইড and cesium hydroxide, and only one alkaline earth metal hydroxide। সেটা কোনটা? বেরিয়াম হাইড্রক্সাইড। তাহলে এগুলো সব কি? স্ট্রং বেস। তাহলে সমস্ত অ্যালকালি মেটাল হাইড্রক্সাইডস আর স্ট্রং বেস, আর শুধুমাত্র একটা অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রক্সাইড হচ্ছে স্ট্রং বেস। সেটা কোনটা? বেরিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব এক্সাম্পল অফ উইক ইলেকট্রোলাইট। এক্সাম্পল অফ উইক ইলেকট্রোলাইট এর আন্ডারে আমরা ফার্স্টে পড়ব উইক অ্যাসিড, আর আমরা সেকেন্ডে পড়ব হচ্ছে উইক বেস। তাহলে উইক অ্যাসিড কি কি হতে পারে? সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড HF, HClO, HClO2, all oxy acids of phosphorus, all oxy acids of phosphorus, and all organic carboxylic acids, যার জেনারেল ফর্মুলা হচ্ছে RCOOH। এগুলো সব কি? উইক অ্যাসিড। ঠিক আছে, এবারে আমরা পড়ব হচ্ছে উইক বেসের ক্ষেত্রে কি কি হতে পারে। অল অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রক্সাইডস আর উইক বেস এক্সেপ্ট বেরিয়াম হাইড্রক্সাইড, কারণ বেরিয়াম হাইড্রক্সাইড কি? একটা স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে অল অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রক্সাইডস আর উইক বেস এক্সেপ্ট বেরিয়াম হাইড্রক্সাইড, কারণ বেরিয়াম হাইড্রক্সাইড হচ্ছে স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে কি কি হতে পারে? বেরিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইডস, আর হচ্ছে স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাছাড়া কি কি হতে পারে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ডি ব্লক মেটাল হাইড্রোক্সাইড, আর হতে পারে যত অর্গ্যানিক বেস আছে সেগুলো সবই উইক বেসের আন্ডারে পড়ে। যত অর্গ্যানিক বেস আছে সেগুলো কি কি? RNH2, R2NH, আর হচ্ছে R3N। ঠিক আছে, তাহলে যত অর্গ্যানিক বেস আছে সেগুলো কি? সব উইক বেস। ঠিক আছে, যেমন RNH2, এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন, বা আমরা এটাকে বলি 1 ডিগ্রি অ্যামিন। এই R2NH কে আমরা বলি 2 ডিগ্রি অ্যামিন, অথবা আমরা এটাকে বলি সেকেন্ডারি অ্যামিন। আর এই R3N কে আমরা বলি 3 ডিগ্রি অ্যামিন, অথবা আমরা এটাকে বলি টারশিয়ারি অ্যামিন। ঠিক আছে, নাও লিখে নাও এটা।